বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে আগামী সপ্তাহে আসছে বাণিজ্য প্রতিনিধি দল। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন বিশেষ দূতের সফর গুরুত্বপূর্ণ মত বিশ্লেষকদের। যারা আয়নাঘর আড়াল করতে আলামত নষ্ট করেছে তাদের ছাড় দেয়া হবে না, চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি। উত্তরায় র্যাবের বন্দিশালা পরিদর্শনে ৩ বিচারপতি। ২৪ জুলাই মাস পরিণত হয় ৩৬ দিনে। ৩২ তারিখে নতুন মোড় নেয় আন্দোলন। উত্তাল রাজপথে নেমে আসেন অনেক শিক্ষক, সংস্কৃতি কর্মী। উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। ২৪ ঘন্টায় উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু। পুষ্টির অভাবে বাড়ছে রোগ, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। অদক্ষতার অজুহাতে ১৭ জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। নিয়োগ বাণিজ্যের জন্য এমন ছাঁটাই, অভিযোগ ভুক্তভোগীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। ৩ দিনের সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা চলে বৈঠক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ অন্যান্য কৃষিখাত ও আইটি সেক্টরে অনুরোধ জানান বিনিয়োগের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দুই দেশ কাজ করতে চাই বলেও তথ্য দেন মার্কিন এই বিশেষ দূত। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্পর্ক পরবর্তী স্তরে আরও উন্নতি করতে চায়। বিশেষ বৈঠকে বাংলাদেশে আশ্রয় দেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সফর কি কেবলই নিয়মিত সফর, নাকি রয়েছে বিশেষ তাৎপর্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ সফরে বাংলাদেশ তার নিজের সমস্যা ও সংকটের কথা বলারও সুযোগ পেয়েছে। তাছাড়াও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে বলে মত তাদের। সার্জিও গোরের বাংলাদেশ সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। রুটিন কূটনীতিক বৈঠকের বাইরেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে তার সম্মানে দেয়া নৈশভোজ বাতিল হয়েছে। ট্রাম্পের বিশেষ দূতের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেহেতু কথা হয়নি, তাই তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নেই বলেই ধরে নেওয়া যায়। এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এক দেশের সাথে সম্পর্ক খারাপ করে আরেক দেশের সাথে সম্পর্ক ভালো করার চিন্তা করবে না নতুন সরকার। আমাদের যে একটা মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি আছে, এমন না যে একজনকে চুজ করছি আরেকজনকে ছাড়ছি, সেটা না। অনেকে এটাকে ব্যালেন্সিং বলে। আমরা আমাদের যেটা প্র্যাগম্যাটিক, আমাদের জন্য যেটা বাস্তব, আমাদের যেটা প্রয়োজন, সে ধরনের যে আমরা একটা পররাষ্ট্র নীতি চাচ্ছি, সেটাই আমরা আমাদের দিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নিয়মিত সফর আমি বলছি এটা, কিন্তু তার মানে এই না যে তাৎপর্য খুব কম। বাংলাদেশ আসলে কোনো একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করে আরেকটা দেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করবে না। সফরে শুধু যুক্তরাষ্ট্রের চাওয়াই নয়, বাংলাদেশের চাওয়া নিয়েও কথা হয়েছে, এমন ধারণা বিশ্লেষকদের। আমার মনে হয় চুক্তির মধ্যে কিছু ক্লজ আছে যেগুলো আমাদের বিপক্ষে যায়। সেগুলো যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা এগুলোকে তুলে ধরতেই পারে। আমরা শুধু কথা বলছি যে আমেরিকার দিক থেকে কি কনসার্ন, তিনি কেন এসেছেন, তিনি আমাদের কাছে কি চান, কিন্তু আমাদেরও আমেরিকার কাছে কিছু চাওয়া পাওয়া আছে। এবং এই চাওয়া পাওয়ার দাবিটা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো
সুসম্পর্ক, এক হলো একটা ঐতিহাসিক সম্পর্ক, কিন্তু একই সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। তবে ভারতের হাই কমিশনারের সঙ্গে সার্জিও গোরের বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করেন তারা। আলাদা মিটিং করা সেটা একটা মানে একটা ডিফারেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া দুটি ব্যাগে কোনো ধরনের বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএমপি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কয়েকদিন আগেও মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এতে জনমনে কিছুটা হলেও আতঙ্ক বাড়ছে। নিরাপত্তা বৃদ্ধিতে কি নতুন কোনো উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ? সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে গত সপ্তাহে যেমন মতিঝিল মেট্রো স্টেশনের নিচে যে বোমাটা পাওয়া গিয়েছিল সেটা কিন্তু বেশ শক্তিশালী বোমা ছিল এবং সেটা কিন্তু সেখানে নিষ্ক্রিয় করা হয়েছিল। আজকেও কিন্তু দিনভর এমন একটি গুজব ছড়িয়েছিল, বিশেষ করে মিরপুর 10 এবং ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কিন্তু বোমা পাওয়ার একটা তথ্য ছিল। তবে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে এসে পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন এখানে কোনো ধরনের বোমা ছিল না। তবে জর্দার একটা কৌটা তারা পেয়েছেন। আজকে কিন্তু এই দুই ঘটনার পাশাপাশি তেজগাঁতেও কিন্তু এই একটা ঘটনা ছিল, সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের বোমা পায়নি। ঠিক এই জায়গাটাতেই কিন্তু মিরপুর মেট্রো স্টেশনে এই যে বস্তাটা পেয়েছিল সেখান থেকে একটি জর্দার কৌটো পাওয়া গেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছে এটা কাউকে হয়তো ভয় দেখানোর জন্য বা আতঙ্কিত হয়ে আসলে এই ধরনের তথ্য পাওয়া গেছে। তবে এই সার্বিক বিষয়ে কিন্তু আজকে 5টার দিকে সিটিটিসি একটা ব্রিফিং করবেন। আর আপনি জানেন যে গতকালকেও কিন্তু ঢাকার বাইরে একটি এই ধরনের একটি বোমা পাওয়া গেছে এবং সেখানেও কিন্তু বেশ শক্তিশালী বোমা ছিল এবং গত কয়েক মাস ধরে রাজধানী সহ সারা দেশে কিন্তু বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং এরপরে কিন্তু আমরা দেখেছি মিটু এই স্টেশনটাতে যারা জনসাধারণ রয়েছে, যারা যাত্রী রয়েছেন, তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বলছেন যে এই ঘটনার পর যেহেতু মতিঝিল স্টেশনে যেহেতু একটা বোমা পাওয়া গিয়েছিল, এটাও যদি সত্যি এরকম হতো তাহলে হয়তো তাদের বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যদিও বোম ডিসপোজাল ইউনিট জানিয়েছে এটা আসলে কোনো বোমা নয়, একটি পানের কোটার যোদ্ধা ছিল। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা আজকে নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন গোয়েন্দা নজরদারির অভাবে কিন্তু আসলে এমনটা ঘটছে। ঘটনাগুলোতে যদি তারা ফলো আপ রাখতো, বিশেষ করে 24 গণঅভ্যুত্থানের পর যে সমস্ত জঙ্গি পালিয়ে গিয়েছিল বা জামিনে ছিল তাদেরকে আসলে ফলো আপে রাখা ছিল এবং তারা কিন্তু অনেকটাই সুযোগ পেয়েছিল একত্রিত হওয়ার। সেই জন্য এটা কিন্তু একটা থ্রেটও তারা মনে করছেন। এখন পর্যন্ত আমার কাছে মেট্রো স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ। যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের র্যাবের TFI সেল পরিদর্শনের পর এমন হুঁশিয়ারি জানান চিফ প্রসিকিউটর। শনিবার বেলা 11টায় ট্রাইব্যুনালে অ্যাক্টের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতি এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় TFI সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও সাথে ছিলেন। র্যাব 1-এর এই গোপন কক্ষগুলোর নাম ডেথ সেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাবি, র্যাব 1 কার্যালয় জুড়ে ছোট বড় মিলিয়ে রয়েছে 22টি গোপন বন্দিশালা। এসব কক্ষেই আটকে রেখে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। গুমের মামলায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে শনিবার সেগুলো পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। পরে সাংবাদিকদের সেলগুলো ঘুরে দেখান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইন্টারোগেশন করতে ওরা এখানে এবং তারা ওখানে এনে টর্চার করতে বা ইন্টারোগেশন করতে আসেন। আমরা আরো দেখাই। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, এসব অমানবিক ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার হবে, ছাড় পাবে না আলামত নষ্টকারীরাও। তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। পরিদর্শনে আসা আসামি পক্ষের দাবি, সাক্ষীদের বর্ণনার সাথে মিল নেই এসব TFI সেলের।
24 ঘন্টার মধ্যে যদি কাউকে চালান দিতে ব্যর্থ হয়, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেটা র্যাব হোক, সেটা অন্য বাহিনীর সদস্য হোক, সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, আগে সেখানে বিচার করে তারপরে দেখতে হবে যে এটা আইসিটিতে পড়ে কিনা। আমরা হিউম্যান রাইটস ভঙ্গ করেছি এরকম কোনো আলামত এই পর্যন্ত ওনারা আনতে পারেন নাই। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির বিচার চলছে। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। 24-এর 1 আগস্ট, তবে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও যেন শেষ হয়নি জুলাই। তাই তাদের ভাষায় এটি ছিল 32শে জুলাই। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নেমে আসেন রাজপথে। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশেই। ক্রমবর্ধমান গণবিক্ষোভে তীব্র চাপে পড়ে তৎকালীন শেখ হাসিনার সরকার। এক পর্যায়ে আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়, কিন্তু তাতেও থামেনি আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনে গুলি ও হামলার প্রতিবাদে 1 আগস্ট তথা 32শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন আন্দোলনে সংহতি জানায় শিল্পী সমাজও। রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচিতে 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ করেন তারা। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই। তবে সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে আরেক দল শিল্পী রামপুরায় বিটিভি ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। এদিন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা করেন, রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে টানা কয়েকদিন হেফাজতে থাকার পর 6 সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। একই দিনে ডিবি প্রধান হারুনুর রশিদকেও প্রত্যাহার করা হয়। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তৎকালীন পররাষ্ট্র সচিব। অন্যদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত হত্যা ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন। এটা দেখে বিশ্বাস করেন না, একটু যাচাই বাছাই করেন। অস্থির পরিস্থিতিতে 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখে সরকার। রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। 18 কোটা সংস্কার আন্দোলন, 18 ইলেকশন এবং 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যে হরতাল, অবরোধ এবং নির্বাচন বর্জন কর্মসূচি ছিল, ওইখানে প্রায় আমার 26টার মতো কর্মসূচিতে অংশগ্রহণ ছিল। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়, তাদের বাক স্বাধীনতা ফেরত চায়। এর জন্যই আমরা রাজপথে সক্রিয় ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। সরকারের একের পর এক সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ এবং রাজপথে প্রতিরোধ সব মিলিয়ে সংকট শুধু শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রূপ নেয় জাতীয় রাজনৈতিক সংকটে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রেস ক্লাবে বিপিজের আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি। তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ
বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। পুষ্টির অভাবে হামসহ নানা রোগ বাড়ছে, তাই সুস্থ জাতি গড়ে তুলতে সন্তান জন্মের পর শাল দুধ খাওয়াতে মায়েদের সচেতনতায় গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু দিবস পালন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। বলেন, অল্প বয়সে বিয়ে, শিশু জন্মদান এবং বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুরা নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে। আধুনিকতার নামে দেশে সিজারিয়ানের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে টিকেটিং সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। আজকে হামের এই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। আইন রয়েছে দেশে মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন? ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ, ওটাতে তো মেডিসিন মেশানো হয়। অদক্ষতার অজুহাতে 17 জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের জন্যই এমন ছাঁটাই। আর এ কাজে অভিযোগের তীর কয়েকজন পরিচালকের দিকে। তবে পর্ষদ পরিচালকের দাবি, ডিএসইকে গতিশীল করতেই কর্মী বদলানোর এ উদ্যোগ। সাবেক পরিচালকরা বলছেন, পুরনোদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত সরকারের কর্মসংস্থান নীতির সঙ্গে সাংঘর্ষিক। 25 জুন চাকরি থেকে অব্যাহতির চিঠি পান ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী। তখন থেকেই ডিএসসিতে শুরু হয় চাকরি হারানোর আতঙ্ক। এরপর 29 জুলাই বিনা নোটিশে চাকরি চলে যায় আরও 9 জনের। জীবনের মধ্যভাগে বেকার হয়ে পড়া অনেকেই চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। কোনো প্রবলেম থাকলে এসে আমাদেরকে কারেকশন করুক, বা একটা আমাদের কারেকশন করা। অমানবিক অপমানজনক যে একটা চাকরিবিধি নিয়ম নীতি লঙ্ঘন করে অভিযোগ ছাড়া টার্মিনেশন এটা দিতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, পুরনোদের বিদায় করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা চলছে ডিএসসিতে। আমাকে আপনি টার্মিনেট করবেন, কিন্তু আমি বুঝতে পারবো না, আমি জানতে পারবো না, এটা তো হয় না। এই মুহূর্তে যদি আপনি আমাকে টার্মিনেশন লেটারটা যদি না দিয়ে আমাকে যদি একটু 20 দিতেন স্যার, এটা আমার জন্য অনেক ভালো হতো স্যার। জিএম অডিট এবং জিএম এইচআর 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে জাকিরিং বক্ত ম্যাডামকে ঘুষ দিয়ে ডিএসসিতে জয়েন করছেন নিয়োগ বাণিজ্য করার জন্য শুধুমাত্র। তাদের কাছে এখন সিরিয়ালে অনেক আছে যে আমরা চলে যাওয়ার পর তারা তাদের লোকগুলো সেট আপ করবে। চাকরি হারানো কর্মীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পর্ষদ পরিচালক। তার দাবি, প্রতিষ্ঠানের স্বার্থে কিছু কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসি। প্রয়োজনীয় জনবল কারা আছে, কারা দরকার নেই, এটি একটা কনসালটেন্সির মতো কিন্তু কয়েক বছর আগে হয়েছিল। তার আলোকেই কিন্তু আইডেন্টিফাই হয়েছিল যে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী হয়তোবা আমাদের স্টক এক্সচেঞ্জ মনে করেছে যে কমাতে হবে। সেই আলোকেই এটা 3-4 বছর আগে একটা সিদ্ধান্ত। টার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু যে আইনগত প্রক্রিয়া আছে সেটাকে ব্যবস্থা কর্তৃপক্ষ ফলো করেছে, এবং যতটুকু আমি জানি তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা দিক, গ্র্যাচুইটি, পেনশন বা যাবার সময় যতটুকু জানতে পেরেছি যে প্রায় বেতন ভাতা 6 মাসের মতো দেওয়া হয়েছে। অদক্ষতার অজুহাতে সরাসরি চাকরিচ্যুতির নিন্দা জানিয়েছেন সাবেক পরিচালকরা। তাদের মতে, দীর্ঘদিন ডিএসসিতে সেবা দেয়া কর্মীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া যেত। আনফরচুনেট, একেবারে প্যাথেটিক একটা অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিরাজ করছে। কেন এরকম সিদ্ধান্ত ওনারা নিলেন? গোল্ডেন হ্যান্ডশেক করতে পারতো, রিটায়ারমেন্ট বেনিফিটে একটা কিছু করে তাদেরকে রিজাইন করাইতে পারতো। তার জীবন শেষ করে দিল টার্মিনেশন কথাটা উল্লেখ করে। এই সকল জায়গায় যেগুলো খালি হয়েছে তাদেরকে বের করে এই সকল জায়গায় নতুন লোক আসবে, এবং সেই নতুন লোক আনার যে প্রক্রিয়াটা ওনারা সম্পন্ন করছেন, এইটা একেবারে বলাই যায়। চাকরিচ্যুতরা বলছেন, অদক্ষতার অজুহাতে চাকরি কেড়ে নেওয়া হলেও কর্মীদের মান উন্নয়নে প্রশিক্ষণ বা এ জাতীয় কোনো উদ্যোগই নেয়নি ডিএসসি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে মাহাদি আমিন কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলোতে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কীভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন, এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধান ওনারা ওনাদের মতামত দিয়েছেন। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য
আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই বাজেটের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো নীতিমালাগুলোকে বাস্তবায়ন করব, যার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশে যে বিপুল পরিমাণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, অর্থাৎ আমাদের প্রচুর তারুণ্য এবং নারী রয়েছেন যারা কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের জন্য প্রস্তুত, ওনাদেরকে আমরা আরও কীভাবে বিকশিত করতে পারি। আমাদের জনবান্ধব সরকার, জনবান্ধব বাজেট এবং জনবান্ধব যে নীতিমালা রয়েছে সেগুলো কার্যকর করার এই পথযাত্রাকে প্রাইভেট সেক্টরের যে রিপ্রেজেন্টেটিভরা আজকে এসেছিলেন ওনারা আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছে। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা বলেন, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, সেই নীতিকে ধারণ করে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষের কীভাবে কল্যাণ হয়, জনগণকে কীভাবে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি, তার জন্যই আজকের আলোচনা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে অনেকটা হঠাৎ করে উপস্থিত হলেন সেজন্য আবারও রুমন ভাই, রনি ভাই, নাজমুল ভাই সহ প্রেস টিমে যারা রয়েছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালোভাবে চলবে, তাদেরকে কোনোদিনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। অবকাঠামো হামলা চালাতে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতির কথা বলছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য, চলছে হামলা পাল্টা হামলা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অনেকটাই টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ হামলার বার্তা দেন তিনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, প্রয়োজন হলে আমরা আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাব। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তারা আলোচনা নিয়ে গড়িমসি করছে। গত কয়েক মাসের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে, এখন আমাদের জয় ছিনিয়ে নেয়ার পালা। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানায় তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে জবাব দিতে প্রস্তুত তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের কঠোর অবস্থান, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। স্থানীয় সময় শুক্রবার সংস্থাটি মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছে, এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ, খরা ও ভয়াবহ বন্যার আশঙ্কা বাড়বে। আফ্রিকা, ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে। তিনি আরও বলেন, এল নিনোর প্রভাব ইতোমধ্যে জলবায়ু সংকটে থাকা পৃথিবীতে আরও চাপ তৈরি করছে। তিনি নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধ করে দ্রুত জলবায়ু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। WMO বলছে, শুধু পূর্বাভাস দিলেই দুর্যোগ ঠেকানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় সরকার ও মানবিক সংস্থাগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।